বিরতির সংবাদ দুপুরে স্বাগত সবাইকে। আপনাদের সাথে থাকছে জাহিদুল বাশার এবং আমি নুজহাত আফরিন। আর শুরুতেই জানাবো শিরোনাম। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার 11 বছরের কারাদণ্ড, অর্থ পাচার মামলায় 7 ও ঋণ জালিয়াতিতে 4 বছর। বাসে ইচ্ছে মতো ভাড়া নেওয়ার অভিযোগ, নেই তালিকা, নৈরাজ্যের জন্য বিআরটিএ-কে দুষছেন বিশেষজ্ঞরা। করোনায় খাওয়ার ওষুধ বাজারে আনছে বেক্সিমকো ফার্মা, অনুমোদনের পর প্রকাশ্যে এলো ইমোরিভির। চট্টগ্রামের হালি শহরে আগুনে পুড়েছে 51 দোকান, কর্তৃপক্ষের গাফিলতির কারণে আগুন লাগার অভিযোগ। এবং দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনে চলছে শেষ দিনের প্রচারণা, বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনার প্রার্থী, ভোটারদের সংখ্যা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঋণ জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে 11 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে অর্থ পাচারে 7 বছর ও ঋণ জালিয়াতিতে 4 বছরের সাজা দেওয়া হয়েছে। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় ঘোষণা করেন। এসকে সিনহা বর্তমানে দেশের বাইরে আছেন। মামলায় জামিনে থাকা শাহজাহান এবং নিরঞ্জন চন্দ্র সাহাকে খালাস দিয়েছে আদালত। সাবেক ফার্মার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি সহ 7 আসামিকে 3 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ব্যাংকের সাবেক এমডি AKM শামীমকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আগে বেলা 11টার দিকে এই মামলার রায় পড়া শুরু হয়। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ফার্মার্স ব্যাংকের 4 কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়েছে অবৈধভাবে। ব্যাংকের কর্মকর্তারা নিজেদের ব্যক্তিগত সুবিধার জন্য ব্যাংকের ক্ষতি করে এর অনুমোদন দেয়। একই সাথে তা অবৈধভাবে সিনহার অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এসকে সিনহা এই ঋণের প্রধান সুবিধাভোগী। জাজমেন্টে মোট যে আসামি আছেন 11 জন আসামির মধ্যে 2 জনকে খালাস দিয়েছেন, শাহজাহান এবং নিরঞ্জন, যারা নাকি ঋণের জন্য দরখাস্ত করেছিলেন। এই 2 জন ছিলেন গ্রাহক, ঋণের জন্য দরখাস্ত করেছিলেন। বাকি যারা আছেন তাদের সকলকেই কোর্ট সাজা দিয়েছেন। চিফ জাস্টিস মিস্টার সিনহা সাহেবকে মানি লন্ডারিং আইনে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার সঙ্গে দুর্নীতি দমন যে আইন আছে 1947 সালের যে আইন 5-এর দ্বিতীয়, ওনাকে দেওয়া হয়েছে 4 বছর এবং সাথে 45 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জাজমেন্টটা আমরা সার্টিফিকেট এখনো পাইনি, আমরা এখন নিশ্চয়ই অপেক্ষা করবো তার জন্য। এই মুহূর্তে দুদকের আইনজীবীরা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি মহানগর দায়রা জজ আদালত চত্বরে। ক্রেডিট যে পলিসি আছে, আদালত একটা বিষয় বলেছেন যে ক্রেডিট পলিসিটাকে, ব্যাংকিং যে ক্রেডিট পলিসি আছে সেই ক্রেডিট পলিসিটাকে টোটালি এমনভাবে অনিয়ম করা হয়েছিল, সেই ক্রেডিট পলিসিটাকে না মেনে, এবং খুব আদালত দুঃখ প্রকাশ করেছেন। উনি বলেছেন, স্যাডেস্ট শব্দটি ইউজ করেছেন, যে দিস ইজ দ্য স্যাডেস্ট একটা অ্যাটেম্প্ট নেওয়া হয়েছিল, স্যাডেস্ট ওয়ার্ক হয়েছিল, যে ব্যাংকিং যে ক্রেডিট পলিসি যেটা থাকে সেটাকে কোনো তোয়াক্কা না করেই ব্যাংকিং অফিসারদেরকে অ্যাবিউজ করে এই প্রধান বিচারপতি সাহেব উনি এই কাজটি করিয়েছেন। এবং তিনি লাস্টে উল্লেখ করেছেন যে এটার মূল বেনিফিশিয়ারি হচ্ছেন জাস্টিস সৌজেন্দ্র কুমার সিনহা, এটাই তার অবজারভেশন ছিল। এবং তাকে তিনি বলেছেন যে উনি যে মানি লন্ডারিং করেছেন সেটা প্রসিকিউশন সাকসেসফুলি প্রুভ করতে পেরেছেন। রায়ের অংশটা হলো যে প্রধান বিচারপতিকে মানি লন্ডারিং এ 7 বছরের সাজা দেওয়া হয়েছে এবং ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের জন্য অ্যাডভোকেট হিসেবে সেখানে 4 বছরের সাজা দেওয়া হয়েছে। আর অন্যান্য যারা আসামি আছেন তাদেরকে 3 বছর কারো 4 বছর কারো, ওই এমডি যিনি তাকে 4 বছরের, আর অডিট কমিটির চেয়ারম্যান চিশতি সাহেব তাকে দেওয়া হয়েছে 4 বছরের। অন্য যারা আসামি আছে তাদেরকে 3 বছরের সাজা দেওয়া হয়েছে। 45 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে জাস্টিস সিনহা সাহেবকে। তার অ্যাকাউন্টের যে 78 লক্ষ টাকা ফ্রিজ করে রেখেছিলাম আমরা, সেটিকে বাজেয়াপ্ত করা হয়েছে রাষ্ট্রের খাতে। আর 2 জন আসামি যাদের নামে ভুয়া অ্যাকাউন্ট করে একটা এই লোনটা নেওয়া হয়েছিল তাদেরকে খালাস দেওয়া হয়েছে, শাহজাহান এবং নিরঞ্জন। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন যে প্রসিকিউশন থেকে, অর্থাৎ দুদক পক্ষ থেকে যে সমস্ত এভিডেন্স আমরা দিয়েছি তাতে দেখা যায় যে ব্যাংকের যে ক্রেডিট পলিসি যেটা ছিল, ব্যাংক তো একটা ক্রেডিট পলিসির মধ্যে চলে, যে ঋণ সংক্রান্ত বিষয়ে,
সেই ক্রেডিট পলিসিটার চরম অনিয়ম করা হয়েছে, ব্যাংকাররা করেছে এবং সেই ব্যাংকারদেরকে চরমভাবে প্রধান বিচারপতি পদে থেকে বিচারপতি সিনহা সাহেব তিনি তাদেরকে অ্যাবিউজ করে, ক্ষমতার ব্যবহার করে। করোনার মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাচ্ছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান। আমরা সরাসরি যাচ্ছি ওষুধ প্রশাসনে। আমাদের দেশে ওষুধের দাম এটা মনে করি সহনীয় পর্যায়ে আছে, তবে এটি আরো কমতে পারে হয়তো ফিউচারে। এটির দাম অনেক বেশি হবে, অনেক বেশি হবে। মার্কেটে অলরেডি চলে এসছে আমাদের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ওনারা মার্কেটে নিয়ে এসছেন। ওনারা গতকালকে ওনারা মার্কেটিং অথরাইজেশন পেয়েছেন, ওনারা নিয়ে এসছেন, এবং আজকে এসকেপ ওনারা পেলেন, ওনারা মার্কেটে নিয়ে এসছেন। আচ্ছা, এটির কার্যকারিতার জায়গা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো যে ডেথ এবং হসপিটাল অ্যাডমিশন এটি 50% কমাতে পারে, অর্থাৎ অর্ধেকে নামিয়ে আনতে পারে। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, সেখানকার ফলাফলে ফেজ 3 ট্রায়ালের যে ইন্টারিম ইভালুয়েশন হয়েছে সেখানে এরকমই পাওয়া গেছে যে হসপিটাল অ্যাডমিশন এবং ডেথ 50% কম হয়েছে। সেটি প্রায় 170টা সাইটে এটা আসলে এই ট্রায়ালটা হয়েছে। হ্যাঁ, আমরা ইভালুয়েশন করছি এবং সবাই মার্কেটিং অথরাইজেশন অর্থাৎ ইমার্জেন্সি ইউজ অথরাইজেশনের অপেক্ষা ওনারা রয়েছেন। আরো 8টি। আমি রিকোয়েস্ট করবো যে নিজে নিজে কোনো ওষুধই খাওয়া উচিত নয়, আর এই মলনুপিরাভির তো নয়, এটি নিজে নিজে কোনো ওষুধ খাওয়া যাবে না। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শেই ওষুধ গ্রহণ করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া ট্রায়ালে যেটা দেখা গেছে, খুব সিরিয়াস কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ধরনের সিরিয়াস কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তো নর্মালি যেমন হেডেক, ভমিটিং কিংবা এই ধরনের ভার্টিগো, এই ধরনের মানে মাইনর এবং মডারেট টাইপের কিছু পাওয়া গেছে, কিন্তু সিরিয়াস কোনো অ্যাডভার্স ইভেন্ট পাওয়া যায়নি। না, বয়সের বিষয় হলো এটা 18 বছর এবং উপরে, 18 ইয়ার্স এন্ড অ্যাবাভ, 18 বছরের নিচে নয়। মূল বিষয় হলো যে আপনারা জানেন যে কোভিড-19 এই যে প্যান্ডেমিক চলছে, এটির যে স্পেসিফিক ট্রিটমেন্ট সেটি অর্থাৎ ইউএসএফডিএ অথবা স্ট্রিনজেন্ট রেগুলেটরি অথরিটি কর্তৃক যে অনুমোদিত মেডিসিন, তার মধ্যে আমরা অ্যান্টিভাইরাল হিসেবে রেমডেসিভির যেটা ইনজেক্টেবল ফর্মে, সেটি কিন্তু আমাদের দেশে আমরা নিয়ে এসেছিলাম এবং সেটি বেশ ইফেক্টিভ হিসেবে প্রমাণিত হয়েছে। তো ওরাল ফর্মে কোভিড-19 কাজ করে এরকম কোনো অ্যান্টিভাইরাল কিন্তু এ যাবৎকাল ছিল না। তো বিশ্বে প্রথম এটি মলনুপিরাভির নামে এক ধরনের অ্যান্টিভাইরাল ড্রাগ, যেটা ইউকেএমএইচআর অর্থাৎ ইউনাইটেড কিংডমের যে রেগুলেটরি অথরিটি, ওনারা গত 4 নভেম্বর ওনারা অ্যাপ্রুভাল দিয়েছেন, এবং তারই প্রেক্ষিতে আমাদের দেশেও আমরা গতকালকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে এই ওষুধটির ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি, এবং ওনারা মার্কেটিং অথরাইজেশন পেয়েছেন, ওনারা এটা মার্কেটে নিয়ে এসছেন, এবং আজকে আমরা এসকেপ ফার্মাসিউটিক্যালসকে আমরা এই ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দিয়েছি। হ্যাঁ, এখন ওনারা মাত্রই তো মার্কেটিং অথরাইজেশন পেয়েছেন। আমরা মনে করি যে 1 সপ্তাহ অথবা সপ্তাহ 2 এর মধ্যে এটি সারা দেশে অ্যাভেলেবল হবে। হ্যাঁ, উৎপাদন শুরু হয়েছে। অনুমোদনের অপেক্ষা এখনো 8টি ফার্মাসিউটিক্যালস রয়েছে। এর মধ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, পপুলার, দেন একমি, এদিকে বেক্সিমকো দেশের প্রথম করোনার যেই খাওয়ার ওষুধ সেটি বাজারে নিয়ে আসছে, সেই খবর সহ অন্যান্য বিস্তারিত জানাচ্ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। আমরা ছিলাম তার সরাসরি সংবাদ সম্মেলনে।
গণপরিবহনে ভাড়া বৃদ্ধি হলেও এখনও অধিকাংশ বাসে নেই নতুন ভাড়ার তালিকা। এতে ইচ্ছেমতো ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। প্রায় প্রতিটি বাসেই হচ্ছে বাকবিতণ্ডা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সিএনজি চালিত বাস চিহ্নিতকরণে প্রশাসনের তৎপরতা নেই। এই অবস্থায় পরিবহন খাতে নৈরাজ্যের জন্য বিআরটি এর উদাসীনতাকে দায়ী করছেন পরিবহন বিশেষজ্ঞরা। নতুন ভাড়ার বিষয়ে রোববার সিদ্ধান্ত নেওয়া হলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত নতুন ভাড়ার চার্ট পাওয়া যায়নি বলে জানায় গণপরিবহনের চালক হেলপাররা। এ অবস্থায় তাদের বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ জানায় যাত্রীরা। ভাড়ার কোনো টাইম লিমিট নেই, বাসের কোনো সিস্টেম নেই, যে যেভাবে পারছে সেভাবে ভাড়া নিচ্ছে। যারা গাড়ির ড্রাইভার, যারা কন্ডাক্টর, তারাও নির্দেশনাটা জানে না আর যাত্রীও জানে না, জাস্ট একটা পার্সেন্টেজ দিয়া সেখানে ছেড়ে দিছে। বিআরটিএ 27% ভাড়া বাড়ালেও রাজধানীর বেশিরভাগ গণপরিবহনে 50% পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। পেট্রোলের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, তো সবাইকে 5 টাকা একটা জায়জামেলা শুরু হয়ে যাইতেছে। এরাও ভাড়া দিতে চায় না, আমাদেরও একটু কষ্ট হইতাছে ভাড়া আদায় করার জন্য। কন্ট্রাক্টরের লগে ঝগড়া হইতাছে, কথা কাটাকাটি হচ্ছে। নতুন প্রজ্ঞাপনে গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনে নতুন ভাড়া কার্যকর হবে না বলা হলেও তা তদারকিতে নেই বিআরটিএর কার্যক্রম। এ অবস্থায় সংস্থাটির গাফিলতিকেই দায়ী করছেন পরিবহন বিশেষজ্ঞরা। বিআরটিসি বাস থেকে শুরু করে প্রাইভেট সেক্টরের বাস যেগুলো চলছে সবগুলি কিন্তু ইনফরমেশন তাদের কাছে থাকার কথা ছিল, কিন্তু এই ইনফরমেশনটা তারা আসলে আমি যেটা বলবো যে যেটা নেওয়ার কথা ছিল সাধারণত তারা নিচ্ছেন না। এবং অনেক সময় ফিটনেসে গিয়েও আমরা দেখছি যে 42টা উপকরণ তাদেরকে কিন্তু যাচাই বাছাই করার কথা, সেটাও কিন্তু ঠিক মতন করছে না। বিআরটির একটা দায়িত্ব হচ্ছে একটা ডাটাবেস তৈরি করা। সেই ডাটাবেসের মধ্যে প্রত্যেকটা ভেহিকেলের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার এগেনস্টে সেটা কি সিএনজি ড্রিভেন নাকি ডিজেল ড্রিভেন, সেই ইনফরমেশনগুলি রাখা। নতুন ভাড়া কার্যকরে বিআরটিএর মনিটরিংয়ের কথা থাকলেও সকাল থেকে সড়কে নেই কোনো তৎপরতা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম ও বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রামে যাব, অনুপম শীল রয়েছেন, আর বগুড়া থেকে আমাদের সাথে রয়েছেন হাসিবুর রহমান। অনুপম, মাত্র দুদিন হলো এই ভাড়া বৃদ্ধির বিষয়টি, এখন পর্যন্ত সব জায়গায় কিন্তু সেই যে চার্ট সেটি পৌঁছায়নি, বিআরটি এর যে ভাড়ার তালিকা। তো প্রায় সকাল থেকে শোনা যাচ্ছে বাকবিতণ্ডা হচ্ছে, নানান জায়গায় নানান ধরনের সমস্যা হচ্ছে। চট্টগ্রামের পরিস্থিতি একটু জানাবেন, আর আসলে কতদিনের মধ্যে ভাড়ার তালিকা সব জায়গায় অ্যাভেলেবেল হবে? চট্টগ্রামের পরিস্থিতি ঠিক একই রকম, অর্থাৎ সকাল থেকে বা গত 2 দিন ধরে আমরা যেটি দেখছি যে এই গণপরিবহনগুলোতে ভাড়া নিয়ে যাত্রী এবং যারা গাড়ির চালক বা অন্যান্য সহকারী আছেন তাদের মধ্যে কথা কাটাকাটি, কোনো কোনো ক্ষেত্রে হাতাহাতির ঘটনাও ঘটছে। আমরা দেখছি মূলত যে এই আমার পেছনে এখন যে গাড়িটি আমরা হিউম্যান হলারটি দেখছি, এই হিউম্যান হলারগুলো সহ বেশিরভাগ মিনি বাস, বাস চট্টগ্রাম শহরের ভেতরে যেগুলো চলে বেশিরভাগই কিন্তু গ্যাস চালিত। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সমস্ত গাড়িগুলোতে যেখানে আগে সর্বনিম্ন ভাড়া 5 টাকা, অর্থাৎ উঠানামার ক্ষেত্রে 5 টাকা ভাড়া ছিল, সেটি এখন 10 টাকা হয়ে গিয়েছে এবং এর বাইরের দূরত্বগুলোতে ভাড়াগুলোতে 5 থেকে 10 টাকা 15 টাকা এরকম করে বেড়েছে। যাত্রীরা এখানে যে যদিও বলা হচ্ছিল যে এই যে সমস্ত গাড়িগুলো গ্যাস বা সিএনজি চালিত তাদেরকে স্টিকার দিয়ে চিহ্নিত করা হবে, কিন্তু আসলে এই কার্যক্রম শুধুমাত্র ঘোষণাই এখনো পর্যন্ত সীমাবদ্ধ। কবে নাগাদ এগুলো আবার চালু হবে এটি নিয়ে আসলে কেউ কোনো পরিষ্কার কিছু বলতে পারছে না, যে কারণে ভাড়ার বিষয়টি নিয়ে শুধুমাত্র যাত্রীবাহী বাসে বা যাত্রীবাহী গণপরিবহনে যে অবস্থা তা না, পণ্যবাহী পরিবহনগুলো তো একই অবস্থা। আমি আজকে সকালে খাতুনগঞ্জে গিয়েছিলাম, যেটি দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার। সেখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা আগে ধরেন 5 থেকে 6 কিলোমিটার দূরত্ব, অর্থাৎ সদরঘাটের বিভিন্ন গুদাম থেকে তাদের পণ্য নিয়ে আসতে যে ভাড়া দিতে হতো, সেক্ষেত্রে তারা হিসাব করে যেটি বলছেন যে তাদের হয়তো এখন নতুন ডিজেলের যে বাড়তি দাম, তাতে প্রতি কিলোমিটার হয়তো 7 থেকে 8 টাকা করে বাড়বে। কিন্তু সেটি এখন ইতোমধ্যে সেখানকার যে যারা এই সমস্ত পণ্য পরিবহন করেন তারা কিন্তু ইতোমধ্যে সদরঘাট থেকে খাতুনগঞ্জের ভাড়া 600 থেকে 800, কোনো কোনো ক্ষেত্রে 1000 টাকাও বাড়িয়ে দিয়েছে। এই একটি অরাজক পরিস্থিতি চলছে বলেও তারা দাবি করছেন। ঠিক একই রকম অবস্থা চট্টগ্রাম বন্দর থেকে যে সমস্ত পণ্য বেরোচ্ছে এবং বা চট্টগ্রাম বন্দরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে, গতকাল রাত থেকে যেটি চালু হলো সেখানেও ঠিক একই অবস্থা। অনুপম, একটু ছোট্ট করে জানবে, এত অভিযোগ, এই যে হাতাহাতি হট্টগোল, মানে এত কিছুর পরে এবং গণমাধ্যমে সেগুলো তুলে ধরা হচ্ছে, বিআরটি এর কর্মকর্তাদের কোথাও মাঠে দেখেছেন বা কোনো ধরনের সমাধানের উদ্যোগ নেওয়া বা কোনো ধরনের এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কোনো আপনার কাছে এরকম কোনো চিত্র ধরা পড়েছে?
না, আমরা গত 2-3 দিন ধরে এই যে চলমান পরিস্থিতি, এর মধ্যে কিন্তু কোথাও বিআরটিএ বা আমরা স্বাভাবিকত অন্যান্য সময় এই সমস্ত পরিস্থিতিতে জেলা প্রশাসনের বিভিন্ন টিমকেও কিন্তু মাঠে দেখি, কিন্তু এই বিষয়টিকে ঘিরে কিন্তু কারো কোনো ধরনের এখনো পর্যন্ত কার্যক্রম চোখে পড়েনি। যথারীতি সবাই আসলে কুম্ভকর্ণের ঘুমেই এখনো আছেন, এবং এই যে রাস্তাঘাটে সাধারণ মানুষের যে ভোগান্তি, সেটি সময়ের সাথে বেড়েই চলছে। অনুপম, আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটু সরাসরি বগুড়ায় যাব। সেখানে রয়েছেন হাসিবুর রহমান। গতকালকেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী অনেকটা বেশ কড়া সুরে বলেছেন, যদি কেউ অতিরিক্ত ভাড়া নেয় ব্যবস্থা নেওয়া হবে সরকার নির্ধারিত, এবং উনি এও বলেছেন অকটেন, গ্যাস, পেট্রোল চালিত কোনো যানবাহনে ভাড়া বাড়বে না। বগুড়ার পরিস্থিতি আসলে কি দেখছেন, সারা দেশের মতোই? একদম সারা দেশের মতোই, অর্থাৎ বলা যায় যে এই ভাড়া বাড়ানোর যে সরকারি সিদ্ধান্ত রয়েছে, সেই সিদ্ধান্তকে আসলে পরিবহন মালিকদের অধিকাংশই কোনোভাবেই মানছে না। আমি একটু আগে কথা বলেছি বগুড়ার একটি লোকাল রুট, যেটি বগুড়া থেকে শেরপুরে গাড়ি চলাচল করে, সেখানে 25 টাকার ভাড়া এখন 35 টাকা হয়েছে। একইভাবে বগুড়া থেকে যেসব ঢাকায় গাড়ি যায় সেসবের ভাড়ার ক্ষেত্রেও কী অবস্থা, এটি একটু জানবার চেষ্টা করেছিলাম। 100 টাকা বেড়েছে 350 টাকার ভাড়ায়, অর্থাৎ 350 টাকার ভাড়ায় এখন 400 টাকায় যাচ্ছে। প্রত্যেকটি যাত্রীর ক্ষেত্রে একই ধরনের অভিযোগ আসছে যে সরকার নির্ধারিত ভাড়ার ব্যাপারে খুব বেশি একটি গুরুত্ব দিচ্ছে না যারা পরিবহন মালিক বা তাদের নিয়োজিত লোকজন, কিন্তু আগের যে অবস্থা ঠিক একই অবস্থায় রয়েছে, অর্থাৎ যেভাবে পারছে ভাড়া নিচ্ছে। আর এর ফলে যেটি হয়েছে যে পরিবহন মালিক বা তাদের নিয়োজিত লোকজনের সাথে যাত্রীদের নানা ধরনের কথাবার্তা হচ্ছে। আর এই বিষয়গুলোকে সুরাহার একটা পর্যায়ে আনবার জন্য এখন পর্যন্ত আমরা কোথাও দেখিনি যে ম্যাজিস্ট্রেট বা বিআরটি এর কোনো কর্তৃপক্ষ মাঠে নেমেছেন এবং সরকার নির্ধারিত ভাড়া যে গ্রহণ করার ক্ষেত্রে বাধ্য করা, সেই রকমও কোনো উদ্যোগ দেখতে পারিনি। আর আমি যতগুলো গাড়ি দেখেছি বগুড়া থেকে বিভিন্ন রুটে গেছে, সেটা গণে দেখেছি অন্তত 250-র মতো হবে, কোথাও আমি কোনো গাড়িতে। হাসিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকে এখনই থামাতে হচ্ছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার যে 11 বছরের সাজা দেওয়া হয়েছে, সেই বিষয়ে এই মুহূর্তে ব্রিফিং করছেন আইনমন্ত্রী আনিসুল হক। আমরা সরাসরি যাই তার বক্তব্যে। বিচার বিভাগের জন্য এটা একটা সুখকর দিন নয়, আমার কাছে এটা খুব একটা সুখকর দিন নয়, কিন্তু এটাও সঠিক যে অন্যায় করলে তার বিচার হবে, এবং অন্যায় যখন হয়েছে আদালত একটা অপরাধ পেয়েছে, বিচার হয়েছে, এটুকুই আমার বক্তব্য। ধন্যবাদ। এই রায়ের মাধ্যমে আসলে দেশের আইন ব্যবস্থা কি মেসেজ আসবে? দেখেন, এই রায়ের ব্যবস্থা, এই রায়ের প্রেক্ষিতেই না, আমি শুধু, যদি আপনি এটা প্রশ্ন করেন তাহলে আমি বলবো যে দেখেন, আমরা এই 1975 সাল থেকে 1996 সাল পর্যন্ত আমরা কি দেখেছি, যে এই দেশে জাতির পিতাকে তার সপরিবারে হত্যা করলেও একটা মামলা হয় না। এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে এসেছি, এবং পর্যায়ক্রমে বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, মানবতা বিরোধী এবং যুদ্ধ অপরাধীদের বিচার, এবং অন্যান্য যেসব দুর্নীতির বিচার হয়েছে, সেই সব এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে দেশে আইনের শাসন আছে, এবং অন্যায় করলে আদালত এবং আইন তার নিজস্ব গতিতে চলে এই অন্যায়ের বিচার হবে এবং অন্যায় প্রতিরোধ হবে। ধন্যবাদ। বাংলাদেশের ইতিহাসে তো এরকম কখনো কোনো প্রধান বিচারপতি বা পৃথিবীর ইতিহাসেও কি, বাংলাদেশের ইতিহাসে এরকম অন্যায় কোনো প্রধান বিচারপতি করেন নাই, সেই জন্য এরকম বিচার করার প্রয়োজন হয় নাই। এরকম অন্যায় হলে নিশ্চয়ই বিচার হতো। পৃথিবীতে কি নজির আছে এরকম বিচারের? হ্যাঁ, পৃথিবীতে নজির আছে, অনেক নজির আছে পৃথিবীতে। আপনি ইউনাইটেড কিংডমের ইতিহাস দেখলে দেখবেন যে প্রধান বিচারপতিকে আপনার ফ্রেঞ্চ রেভলিউশনেও দেখবেন প্রধান বিচারপতিকে আপনার গিলোটিন করা হয়েছে। তো সেটা এখানে বড় কথা নয়, এবং সেটাকে উদাহরণ হিসাবেও আনা উচিত না। কথা হচ্ছে যে অন্যায় করলে পরে তার বিচার হবে, সে যেই হোক, এবং এইটাই যে প্রমাণিত হচ্ছে যে কেউই আইনের ঊর্ধ্বে নয়, এটা অত্যন্ত প্রয়োজন ছিল এই দেশের জন্য। ধন্যবাদ। আই এম নট ভেরি হ্যাপি। তার কারণ হচ্ছে, দেখেন, বিচার বিভাগের সাথে উনি সম্পৃক্ত ছিলেন, উনি প্রধান বিচারপতি ছিলেন, সেই ক্ষেত্রে আজকে ঠিক বলেছেন।
তো সেই জন্য আমি একজন আইনজীবী, আমার জন্য আমি বিচার বিভাগের সাথে সারা জীবনই সম্পৃক্ত, আমার জন্য এটা সুখকর হতে পারে না। ধন্যবাদ। এখানে আইনের শাসনের কথা বলা হচ্ছে, কিন্তু বিরোধী পক্ষ যারা তারা বলছে যে প্রধান বিচারপতি যদি গভর্নমেন্টের মতের বাইরে না যেতেন তাহলে হয়তো তাকে এই ধরনের সাজার মুখে পড়তে হতো না। এই কথাটা সত্য নয়, এই কথাটা সত্য নয়। দেখেন, যদি পরিষ্কারভাবেই বলা হয় যে এই যে আজকে যারা বিজ্ঞ বিচারপতি আছেন আপিল বিভাগে, তারাও কিন্তু সরকারের বিপক্ষেই রায় দিয়েছিলেন, কিন্তু তাদের তো এরকম করা হয় না। তো সেই ক্ষেত্রে যারা এটা বলছেন তারা সরকারকে ক্রিটিসাইজ করার জন্য হয়তো বলছেন, কিন্তু এটার কোনো সারমর্ম নাই। ধন্যবাদ। এবার জানাবো টি-20 বিশ্বকাপের খবর। শেষ হলো আরব আমিরাতে টি-20 বিশ্বকাপের সুপার 12। এখন সেমিফাইনালের অপেক্ষা। টপ ফেভারিট ভারত ও চ্যাম্পিয়ন উইন্ডিজের বিদায় কিছুটা জৌলুস হারালেও আকর্ষণের কেন্দ্রে এবারের সেরা 4 দলের লড়াই। ওমান আমিরাতের বিশ্বকাপ অনেক হিসাবে মিলিয়ে দিয়েছে, আবার অনেকের স্বপ্ন ভেঙেছে। টপ ফেভারিট ভারতের সেমিতে না যাওয়া টুর্নামেন্টের জৌলুসই কমিয়েছে। টি-20তে ক্যাপ্টেন কোহলির শেষ মিশন, কোচ শাস্ত্রীর বিদায়ী আসরটাই টিম ইন্ডিয়ার জন্য হতাশার। দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ একেবারেই বিবর্ণ। এই বিশ্বকাপে গেইল ব্রাভোদের বিদায় তাই আক্ষেপ হয়ে আছে। ক্যারিবিয়ানদের ধামাকা গ্যালারি মাতাতে পারেনি। সাউথ আফ্রিকা আবার ভালো খেলে আটকেছে নেট রান রেটের মারপ্যাচে। সমান 4 জয়ে 3 দলের সেমিতে ওঠার লড়াইও ছিল জমজমাট। দুবাই, শারজা, আবুধাবি 3 ভেন্যুতে কম বেশি জমেছে ম্যাচ। ব্যাটে ছিল ভারসাম্য। 42 ম্যাচে 6 হয়েছে 361টি, উইকেট সংখ্যা 502। ব্যাটিংয়ের সবচেয়ে ধারাবাহিক বাবর আজম, 5 ম্যাচে 450, টপ রান স্কোরারের লিস্টে সবার উপরে। এভারেজে 66 রান পাকিস্তান ক্যাপ্টেনের, একমাত্র সেঞ্চুরি করা জশ বাটলার আছে এরপরেই। টপ 5-এ বাকি 3-এ শ্রীলঙ্কার আসালাঙ্কা ও নিশাঙ্কা, আছে নামিবিয়ার ভিসা। ওদের মধ্যে দুজনই 8 ম্যাচ খেলা। বোলিংয়ে রেকর্ড সমৃদ্ধ, এবার ট্রিপল হ্যাট্রিক হয়েছে, 2বার 5 উইকেটও আছে। হাসারাঙ্গা টপ উইকেট টেকার, 16 শিকারে 1 বিশ্বকাপের রেকর্ড গড়েছেন লঙ্কান লেগি। পরের 3 জন জাম্পা, বোল্ট, সাকিব, সবার 11টি করে উইকেট। জাম্পার 19 রানে 5 উইকেটই সেরা বোলিং ফিগার। সুপার 12 শেষে সেমি এবং ফাইনালের উত্তাপ। পাকিস্তান অথবা ইংল্যান্ডের দ্বিতীয়, নাকি অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের প্রথম? অপেক্ষা আর 3 ম্যাচের। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। টি-20 বিশ্বকাপ সহ খেলার আরো খবর থাকছে সংবাদের পরের অংশে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে: 30 ভাগ ভাড়া বাড়ানোর আশ্বাসে ট্রাক, কাভার্ড ভ্যান ধর্মঘট প্রত্যাহার। স্বাভাবিক হচ্ছে পণ্যবাহী যান চলাচল। ঢাকার বাইরে এখনো শুরু করা যায়নি স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রম। কবে শুরু হবে তাও ঠিক হয়নি। তবে রাজধানীতে টিকার গতি বাড়াতে যুক্ত হচ্ছে আরও 2টি কেন্দ্র। এদিকে যেসব শিক্ষার্থীর জন্মসনদ 16 সংখ্যার, সুরক্ষা অ্যাপে অপশন না থাকায় নিবন্ধন করতে পারছে না তারা। রাজধানীর 8টি স্কুল থেকে শিক্ষার্থীদের দেয়া হচ্ছে ফাইজারের টিকা। দিনে টিকা পাচ্ছে 16 থেকে 18 হাজার শিক্ষার্থী। প্রতিটি স্কুলে 25টি করে বুথ প্রস্তুত থাকলেও দেয়া হচ্ছে 10টি থেকে। দীর্ঘ লাইনে টিকা নিতে হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের টিকাদান সহজ করতে কেন্দ্র বাড়াতে চায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,
কিন্তু স্কুলে মিলছে না একসঙ্গে 10টি এসি রুম, তাই আপাতত বাড়ছে না বুথের সংখ্যাও। ফলে প্রতিদিন 40,000 শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্য আপাতত পূরণ হচ্ছে না। আর ঢাকার বাইরের শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা হাতে না আসায় এখনও শুরু হয়নি টিকাদান। কেন্দ্রগুলো একটু বাড়ানোর চেষ্টা করছি, চট করে বাড়ানো যাচ্ছে না, তবে আমরা আশা করছি খুব দ্রুতই আমরা অন্তত আরও 2টো কেন্দ্র বাড়াতে পারব। সেই ক্ষেত্রে আমাদের টিকা দেওয়ার যে সংখ্যা সেটি বাড়বে, মানে দৈনিক যে সংখ্যা সেটি অনেক বেড়ে যাবে। দেশে স্কুল শিক্ষার্থী 1 কোটির বেশি হলেও সুরক্ষা অ্যাপে নিবন্ধন হয়েছে মাত্র 2.5 লাখ। নিবন্ধনের জন্য রাজধানীর 4 লাখ শিক্ষার্থীর তথ্য জমা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে। আর যাদের জন্ম সনদ 16 সংখ্যার, তারা নিবন্ধন করতে পারছে না সুরক্ষা অ্যাপে। সব স্কুলে সব ছাত্র রেজিস্ট্রেশন করতে পারছে না, অনেকে 2বার 3বার 4বার চেষ্টা করার পরে হচ্ছে না। এখন এটা আবার তাদের যাদের হয়নি তাদের নামের তালিকা আবার পাঠাতে বলছে। শুলো না, আমরা শুধু 17 জনই নিবন্ধন করছি। এই প্রবলেমটা আমাদের নিবন্ধন শুরু হওয়ার আগেই আমরা আজ করতে পেরেছিলাম। আমাদের স্টুডেন্টদের আমরা বলেছি তোমরা 17 ডিজে নিবন্ধন করে আসো। তবে জন্ম সনদ নিয়ে জটিলতা অবসানের উদ্যোগের কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আমরা ইতিমধ্যে আইসিটি মন্ত্রণালয়কে এই বিষয়ে অনুরোধ করেছি, তারা একটা ব্যবস্থা নেবেন যাতে সবাই যেরকমই থাক জন্ম নিবন্ধন নম্বর, তারা যেন এই রেজিস্ট্রেশনের কাজটি করতে পারে। দেশে 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের করোনা টিকা দেয়া শুরু হয় 14 অক্টোবর। এ পর্যন্ত টিকা পেয়েছে প্রায় 1 লাখ শিক্ষার্থী। অগ্রাধিকার দেয়া হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে দেশের 50% এবং আগামী বছরের মার্চের মধ্যে 80% নাগরিক টিকার আওতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। দুপুরে সচিবালয়ে এই আশা প্রকাশ করেন তিনি। এ সময় স্বাস্থ্য সচিব বলেন, এরই মধ্যে 28 কোটি টিকা প্রাপ্তি নিশ্চিত হয়েছে। চলতি মাসে সারা দেশে 3 থেকে 3.5 কোটি ডোজ করোনা টিকা প্রয়োগ করা হবে। শুধু বিদেশগামী বা শিক্ষার্থী নয়, সাধারণ মানুষও এখন মডার্না, ফাইজারের টিকা পাচ্ছে। এখন পর্যন্ত সারা দেশে 4 কোটি 67 লাখ মানুষ করোনা টিকার প্রথম ডোজ এবং 3 কোটি 16 লাখ মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছেন বলেও জানান স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। নভেম্বর ডিসেম্বরের ভিতরে আমাদের যে টার্গেট 50 তার বেশি হয়ে যাবে। মার্চের ভিতরে আমরা 80% দিতে পারবো ইনশাল্লাহ। আমাদের ইতিমধ্যে আপনারা সবাই অবহিত আছেন, আমরা নিজেদের সরকারের জিওভের টাকা দিয়ে 21 কোটি ভ্যাকসিন কিনেছি। আর কোভ্যাক্স এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে আরো 7 কোটি, 28 কোটি কনফার্ম। আমরা আশা করি তার বেশি হয়ে যাবে। 30% ভাড়া বাড়ানোর আশ্বাসে ট্রাক, কাভার্ড ভ্যান মালিক শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করায় স্বাভাবিক হতে শুরু করেছে পণ্যবাহী যান চলাচল। সকাল থেকে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন গেটে দেখা গেছে পণ্যবাহী যানের দীর্ঘ সারি। বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে ছেড়ে গেছে ট্রাক ও কাভার্ড ভ্যান। শুক্রবার থেকে টানা 3 দিনের ধর্মঘটে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরে প্রায় 40,000 কন্টেইনার জমে যায়। ট্রাক চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মধ্যে। এদিকে বেনাপোল ট্রাক মালিক সমিতি ও সিএন্ডএফ সংশ্লিষ্টরা জানান, ধর্মঘট প্রত্যাহারের পর থেকে বেনাপোল বন্দর থেকে কয়েকশো পণ্যবাহী যানবাহন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। অন্যদিকে 4 শতাধিক ট্রাক রপ্তানি পণ্য নিয়ে প্রবেশ করেছে বেনাপোলে। বেনাপোল স্থলবন্দর থেকে এই মুহূর্তে সরাসরি সহকর্মী এম এ রহিম সেখানকার পরিস্থিতি নিয়ে যুক্ত হচ্ছেন। রহিম, কাভার্ড ভ্যানের যেই ধর্মঘট যেটি চলছিল সেটি তো প্রত্যাহার হয়ে গেল, বেনাপোলের পরিস্থিতি এখন কতটা স্বাভাবিক হয়েছে? এখনো কি পরিমাণ জট আছে? আর টানা 3 দিন অবরোধের পর বেনাপোল স্থলবন্দরে গতকাল থেকে আমদানি রপ্তানিবাহী পণ্যবাহী ট্রাক চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে। তবে আমি এখন অবস্থান করছি ওপরে বেনাপোল যশোর ঢাকা মহাসড়ক, এপারে বাইপাস সড়ক, ওদিকে এখান থেকে 100 গজ দূরেই ভারতের পেট্রাপোল। আমি বেনাপোল বন্দরের বাইপাস সড়কে অবস্থান করছি। আপনাকে একটু দেখা রাখি যে যেখানে ভারত থেকে আসা বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যে এক্সপোর্ট ইম্পোর্ট বাহী ট্রাকগুলো এখানে অপেক্ষা করে থাকে। পরে এখানে অফিসিয়াল বন্দর ও কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম শেষে ভারত ও বাংলাদেশের মধ্যে গমন থাকে। আমি দেখা
দেখাতে চাই যেখানে অসংখ্য কয়েকশো পণ্যবাহী ট্রাক এখানে আটকে আছে, যেটা আমি এখানে স্টাফ অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ ও সিএন্ডএফ নেতৃবৃন্দ যেটা আমাকে জানিয়েছে যে ভারতীয় অংশে বিএসএফের ধীরগতিতে বা বন্দর ও কাস্টমসের ধীরগতির কারণে অনেকটা ট্রাক নিতে পারছে না। অপরদিকে আমি কথা বলেছি বাংলাদেশ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজনের সাথে। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে বিশেষ করে বেনাপোল স্থল বন্দরের জায়গা স্বল্পতা দীর্ঘদিনের একটি ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে ভারত থেকে প্রতিদিন 2 শতাধিক ট্রাক যেমন বাংলাদেশে প্রবেশ করতে পারছে না, অন্যদিকে বাংলাদেশ থেকেও ভারতে 2 শতাধিক ট্রাক ভারতে প্রবেশ করতে পারছে না। এই জন্য যত দিন যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যে এই ট্রাক জটটা বৃদ্ধি পাচ্ছে। বেনাপোল স্থল বন্দরে যতদিন পর্যন্ত জায়গা স্বল্পতা না কমবে ততদিন পর্যন্ত এই ট্রাক জট কমবে না। আমি কথা বলেছি বাংলাদেশ ভারত সমর্থ পরিচালক মতিয়ার রহমান জানিয়েছেন যে ভারতের ওই অংশ গঙ্গা কালীতলা পার থেকে বেনাপোল চেকপোস্ট ফাইবার সড়ক পর্যন্ত প্রায় 7,000-এর মধ্যে পণ্যবাহী ট্রাক তারা তাদের কারণ জানতে চেয়েছে। তারা আমাকে যেটা জানিয়েছে যে বিশেষ করে ভারতের বিভিন্ন প্রয়োজন নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়। ভারতের অংশে 30 থেকে 35 দিন পর্যন্ত সিরাজের নাম তাদের অপেক্ষা করতে হয়। একটা ট্রাক যদি বিভিন্ন প্রদেশ থেকে আসলে তাদের 35 দিন পরে বেনাপোল অংশে তাদের প্রবেশ করতে হয়। এই কারণেই ভারতের অংশে প্রায় 7,000 পণ্যবাহী ট্রাক আটকে আছে। তবে বেনাপোল অংশে সয়াবিন পণ্য রপ্তানি শেষ হওয়ার পরে বেনাপোলে অনেক পণ্য যানজট কমতে শুরু করেছে। আর অন্যদিকে যে হরতাল বা অবরোধের আওতামুক্ত হয় বেনাপোল বাংলাদেশের খুলনা, যশোর, চিটাগাং বা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে যে পণ্যবাহী ট্রাকগুলো আসছে গতকাল সকাল থেকে আজকে কিছুটা ট্রাক জট বাড়ছে। যত সময় যাচ্ছে এই জটটা বাড়ছে। তো সন্ধ্যা নাগাদ জট অনেকটা কমে আসবে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরা। আমি আপডেট সব খবর বেনাপোলের ট্রাক জটের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চট্টগ্রামের হালিশহর গোডাউন বাজারে 51টি দোকান আগুনে পুড়ে গেছে। এতে শীতকালীন পোশাক সহ বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ কর্তৃপক্ষের গাফিলতির কারণে আগুন লেগেছে। টানা 1 সপ্তাহ বিদ্যুৎ সংযোগ না থাকায় বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়। এ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। সকাল 8টায় বাজারে আসেননি বেশিরভাগ দোকানি। এ সময় বাজারের একটি দোকানে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন। স্পোকের মাধ্যমেও হতে পারে বা এখানে ভিতরে কোনো অন্য কিছু হইলেও হতে পারে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় শীতকালীন পোশাকের দোকান সহ অন্তত 51টি দোকান। এটা আমাদের একটু দেখতে হবে, তো প্রত্যেকের কি ছিল এটা আমরা তদন্ত সাপেক্ষে দিব। ক্ষতি উদ্ধার কারণ তদন্ত সাপেক্ষে। প্রত্যেকের দোকানে কি ছিল না ছিল 51টা দোকান যোগ না করে আমি কিভাবে বলতে পারবো। দোকান মালিকদের অভিযোগ 1 সপ্তাহ ধরে বাজারে বিদ্যুৎ সংযোগ ছিল না। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা। বিকল্প বিদ্যুৎ সংযোগ আনেন দোকানদাররা। 1 সপ্তাহ ধরে এদের বলতেছি প্রতিদিন কারেন্টের তার ঠিক করার জন্য ঠিক করে না বললে আমার না ওরা এড়িয়ে যায়। ফার্স্ট টাইম যখন কারেন্টে আগুন লাগছিল ভাই এদেরকে বলা হয়েছিল সেরকম ভাবে রেসপন্স করে নাই। এখন দেখেন সবকিছু পুরো শেষ হয়ে গেছে। এর আগেও এখানে আগুনের ঘটনা ঘটেছে, কিন্তু সংশ্লিষ্টদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ দোকান মালিকদের। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ক্ষমতাসীন দল মনোনীত দলের বিদ্রোহী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চলছে ইউপি নির্বাচনের শেষ দিনের প্রচার। ভোটারদের কাছে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন বলছে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী 11 নভেম্বর দ্বিতীয় ধাপে 846 ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর তৃণমূলের ভোট, তাই গ্রামগঞ্জের হাটবাজারে প্রচারণা তুঙ্গে। দিনব্যাপী চলছে মাইকিং। নির্বাচন ঘিরে এই চিত্র পাবনার সুজানগর উপজেলার 10 ইউনিয়ন পরিষদের। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা জোরে সোরে নেমেছেন মাঠে। তবে আছে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ। যার ভোট সেই যাকে খুশি তাকে দিবে। সরকার যদি সুষ্ঠু ভোটের একটা করে দেয় তাহলে আমি বিপুল ভোটে জিতবো। এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থী বেছে নিতে চান ভোটাররা। আমরা শান্তিপূর্ণভাবে ভোট দেব, যাকে খুশি তাকে দেব। দেশ একতা যৌথভাবে বসবাস করতে পারবি, আমরা সেইটাই প্রত্যাশা করি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলছে জেলা নির্বাচন কর্মকর্তা। এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং আইনানুগভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারে মুখর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার 14 ইউনিয়ন।
পোস্টার ব্যানারে ছেয়ে গেছে অলিগলি। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দুয়ারে। রাতল ইউনিয়নকে একটা মাদক মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করতে পারি। স্থানীয় সরকারের যে কাজগুলো সেই কাজগুলো ঠিকঠাকভাবে করাটাই বড় প্রতিশ্রুতি। দ্বিতীয় ধাপে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় 6টি ও খেতলাল উপজেলায় 2টি ইউনিয়নে প্রচার চলছে জোরে সোরে। সরকার দলীয় প্রার্থীরা সুবিধাজনক অবস্থানে থাকলেও বিদ্রোহী প্রার্থীরা রয়েছে চাপের মুখে। জোর করে ভোট নিতে হবে না, জিন্দাপি ভালোবেসে আমাকে ভোট দেবে, এই ধরনের কোনো হয় গন্ডগোল জিন্দাপি হবে না। বর্তমান সরকারের বোধোদয় হবে তারা নিরপেক্ষ একটা নির্বাচন ব্যবস্থার সৃষ্টি করবে। এদিকে যশোরের শার্শা ডিহি ইউনিয়নে প্রার্থীর ছড়াছড়িতে হাঁপিয়ে উঠছে ভোটাররা। একই ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতা করছে 11 জন, সবাই দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নের নির্বাচনী সহিংসতায় যুবলীগ নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাসিরউদ্দিন মাতব্বর সহ 9 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে সোমবার বিকেলে 36 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও শতাধিক জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের হয়। পুলিশ জানায় এজাহারভুক্ত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রোববার বিকেলে নির্বাচনী সভা থেকে ফেরার পথে নৌকা প্রার্থী তোফাজ্জল হোসেন মল্লিক ও তার সমর্থকদের উপর হামলা চালায় স্বতন্ত্র প্রার্থী নাসিরউদ্দিন মাতব্বরের লোকজন। এতে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ হন। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদপত্র। সংবাদে আরো যা জানাবো। বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ সপ্তাহ, ধনী দেশের অর্থ বরাদ্দের প্রতিশ্রুতিতে আশ্বস্ত নন পরিবেশবাদীরা। শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে ফেরি চলাচল ব্যাহত। পাটুরিয়ায় ঘাট সংকটে দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। সকাল থেকে পারের অপেক্ষায় রয়েছে 8 কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক। প্রতিটি যানবাহনকে ফেরিতে উঠতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। এতে ভোগান্তিতে রয়েছেন চালক ও যাত্রীরা। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাবুদ্দিন জানান, এই রুটে 20টি ফেরি রয়েছে। এর মধ্যে ছোট বড় মিলে 17টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সহকর্মী শামীম রেজা এই খবরের আরো বিস্তারিত নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে আমাদের সাথে রয়েছেন। শামীম রেজা, এই মুহূর্তের খবর যদি বলি, সেখানে কি পরিমাণ বিশেষ করে যাত্রীবাহী যানবাহন আটকে আছে? দূরপাল্লার পরিবহন জানাবেন। আরেকটি বিষয় হচ্ছে, কখন নাগাদ আসলে কিছুটা স্বাভাবিক হবে পরিস্থিতি? ঘাট কর্তৃপক্ষ কি বলছে? হ্যাঁ, আমরা কিন্তু এই সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকাতে যেটা দেখতে পেয়েছি যে শত শত যানবাহন কিন্তু পারের অপেক্ষায় রয়েছে। এখনো কিন্তু এই দৌলতদিয়া প্রান্তে আমরা দেখতে পেয়েছি যে পারের অপেক্ষায় ঢাকা খুলনা মহাসড়কের 8 কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের সিরিয়াল রয়েছে পারের অপেক্ষায়। প্রতিটা যানবাহনকেই কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তবে এর মাঝে কিন্তু যাত্রীবাহী পরিবহনের সংখ্যাটা রয়েছে 3 কিলোমিটার, যে কারণে যেসব যাত্রীবাহী পরিবহনগুলো রয়েছে সেসব পরিবহনগুলোকে কিন্তু 2.5 থেকে 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, তারপরে কিন্তু ফেরিতে উঠতে হচ্ছে, যার ফলে কিন্তু ভোগান্তিতে রয়েছে চালক এবং যাত্রীরা। আর যেসব পণ্যবাহী ট্রাক রয়েছে সেসব পণ্যবাহী ট্রাকগুলোকে কিন্তু 3 দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। আপনি ক্যামেরায় যে পণ্যবাহী ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, এই পণ্যবাহী ট্রাকগুলো কিন্তু গত 2 দিন ধরে পারের অপেক্ষায় রয়েছে এবং কখন নাগাদ তারা ফেরিতে উঠবে সেটাও কিন্তু বলা একেবারেই নিশ্চিত। আর বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যেটা বলছেন যে এই রুটে ছোট বড় মিলে 17টি ফেরি চলাচল করছে। আর এই যানজটের কারণ হিসেবে তারা বলছেন যে শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হয়েছে, সেই সাথে পাটুরিয়া ঘাট এলাকায় কিন্তু ঘাট সংকট রয়েছে। আপনি জানেন যে পাটুরিয়া ঘাটে মোট 5টা ঘাট রয়েছে, 5টা ঘাটের মধ্যে শামীম রেজা, এই পাটুরিয়া এবং দৌলতদিয়া ফেরিতে এই যে যানবাহনের জট তো বেশ কয়েকদিন ধরে আমরা খবর পাচ্ছি, বিশেষ করে শিমুলিয়া এবং বাংলা বাজার ঘাটের ফেরি প্রায় বন্ধ থাকার কারণে। এইখানে ভবিষ্যতে ফেরি বাড়ানোর কোনো পরিকল্পনা আছে? কি বলেন কর্মকর্তারা?
হ্যাঁ, আমি বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এই মুহূর্তে যে যানবাহনের পরিস্থিতি, তাতে করে এই 17টা ফেরি কিন্তু যথেষ্ট না, যে কারণে ফেরির সংখ্যা তারা বাড়ানোর জন্য তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছেন। যদি ফেরি বাড়ে তাহলে এই পরিস্থিতি স্বাভাবিক হবে। এছাড়া তিনি বলছেন যে এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য এবং যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহনগুলো পারাপার করা হচ্ছে, যে কারণেই মূলত এই যে পণ্যবাহী ট্রাকগুলো, এই পণ্যবাহী ট্রাকগুলোকে 2 থেকে 3 দিন পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। দৌলতদিয়া ঘাট থেকে সেখানকার যানবাহনের জটের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী। মানিকগঞ্জের পাটুরিয়ায় দুর্ঘটনার শিকার ফেরি তলদেশ থেকে পাম্পের মাধ্যমে পানি ও কাদা অপসারণের কাজ চলছে। আজকের মধ্যেই ফেরিটি পুরোপুরি উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছেন উদ্ধারকর্মীরা। বিআইডব্লিউটি এর পক্ষ থেকে জানানো হয় উদ্ধার কাজের প্রায় 85% শেষ হয়েছে। বিকেলের মধ্যে কাদা ও পানি অপসারণ শেষ হবে, তবে এরপর আরও 2 দিন রাখা হবে পর্যবেক্ষণে। পরে ফেরিটি হস্তান্তর করা হবে কর্তৃপক্ষের কাছে। এর আগে সোমবার ডুবে যাওয়া আমানত শাহ ফেরিটি উইন্স বার্জের সাহায্যে টেনে সোজা করা হয়। ফেরি উদ্ধারে কাজ করছে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ লিমিটেড। এ কাজে আনুমানিক ব্যয় ধরা হয়েছে 2 কোটি টাকা। গত 27 অক্টোবর পাটুরিয়ায় 5 নম্বর ঘাটে ডুবে যায় ফেরি আমানত শাহ। আমরা আজকের দিনের মধ্যে যদি এটা শেষ হয়ে যায় 2 দিন আমরা অবজারভেশনে রাখবো, আরও কোনো জায়গাতে ফুটো হয়ে পানি ঢুকে কিনা অবজারভেশন রাখবো এবং সাথে সাথে পাম্পগুলি সেট আপ করে রাখবো, যাতে যদি কোনো পানি কোথাও দিয়ে ওঠে সেটা আমরা ডুবুরিদের সাহায্যে আবার চেকও করবো। যদি যে কোনো জায়গায় লিক থাকে সেগুলিকে আমরা সিমেন্ট প্লাস্টারিং করে বাসিয়ে রাখবো। তারপরে ওইটা 2 দিন পর অবজারভেশনের পর আমরা টিসিকে বুঝিয়ে দেবো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কাস্টমস কর্মকর্তাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 4 নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বরাবর। গত 31 অক্টোবর শাহজালালে অবহেলিত কাস্টমস শিরোনামে সংবাদ প্রচার করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। এতে রপ্তানিতে কার্গো ভিলেজে কাস্টমস কর্মকর্তাদের দায়িত্ব পালনে নানা সীমাবদ্ধতা তুলে ধরা হয়। পাশাপাশি নির্মাণাধীন 3য় টার্মিনালেও কাস্টমস নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা না রাখার বিষয়টিও সংবাদে তুলে ধরা হয়। ওই রিপোর্টে বলা হয় এসব সমস্যার কারণে এই বিমানবন্দর দিয়ে শুল্ক ফাঁকি সহ বিভিন্ন রকম অপরাধের ঝুঁকি রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি সহ বিভিন্ন কারণে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সোমবার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিএসসিসি আয়োজিত বাংলাদেশের বিনিয়োগ শীর্ষ সম্মেলন অনুষ্ঠানে তিনি একথা জানান। সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 12 বছরে বাংলাদেশের অর্থনীতির অভূতপূর্ব উন্নতি হয়েছে। শুধু 12 বছর দেশের জিডিপি $35 বিলিয়ন থেকে $260 বিলিয়ন দাঁড়িয়েছে। তিনি বলেন, এখন উন্নতির পরবর্তী ধাপে পৌঁছাতে হবে। এ কারণে দেশে বিভিন্ন খাতে বিনিয়োগ দরকার। এক্ষেত্রে বিদেশি বিনিয়োগের পাশাপাশি পুঁজিবাজারকেও গুরুত্ব দেওয়া হবে। In the last decade, nearly 12 years, এক সময় বিদেশে বাংলাদেশের পরিচয় ছিল বন্যা খরার দেশ হিসেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব গত 12 বছরে বাংলাদেশকে বদলে দিয়েছে। এখন আর সেই সব নেই। অর্থনৈতিক উন্নতির মাধ্যমে এখন নতুন এক রূপ বাংলাদেশের। স্বাধীনতার পর 38 বছরে বাংলাদেশের জিডিপির আকার হয়েছে $6 বিলিয়ন থেকে $35 বিলিয়ন, আর গত 12 বছরেই হয়েছে $360 বিলিয়ন। সুতরাং বাংলাদেশ হচ্ছে বিনিয়োগের উত্তম জায়গা। দ্বিতীয় শেষ সপ্তাহে গড়িয়েছে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন। জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে উঠতে উন্নত দেশগুলোর পক্ষ থেকে অর্থ বরাদ্দের ঘোষণা এলেও আশ্বস্ত হতে পারছেন না পরিবেশবাদীরা। তাদের অভিযোগ, প্যারিস জলবায়ু চুক্তির $100 বিলিয়ন আশ্বাসই যেখানে পূরণ হয়নি, সেখানে নতুন প্রতিশ্রুতি ভিত্তিহীন। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল গঠনের লক্ষ্য নিয়ে স্কটল্যান্ডের গ্লাসগোতে বসে জলবায়ু সম্মেলন। পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি কার্বন নিঃসরণের মাত্রা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে চলছে আলোচনা। সোমবার সম্মেলনে যোগ দিয়ে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এ সময় তিনি অভিযোগ করেন, চীন রাশিয়ার পাশাপাশি মার্কিন রিপাবলিকান নেতারাও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নেয়া পদক্ষেপকে বাধাগ্রস্ত করছে। পরিবেশ রক্ষায় আমরা আমাদের কর্তব্য পালনে ব্যর্থ হয়েছি। 5 বছর আগেও এটি যেমন সত্য ছিল, আজও ঠিক তেমনই আছে। বরং বিশ্বকে আমরা আরো বেশি হুমকির মুখে ফেলেছি। কিন্তু আশার কথা হলো, বাইডেনের নেতৃত্বে পরিবেশ রক্ষায় নতুন করে এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র। জলবায়ু সম্মেলনে বারাক ওবামার উপস্থিতি ইতিবাচক হলেও তাকে সাধুবাদ দিতে নারাজ পরিবেশবাদীরা। তাদের মন্তব্য, প্যারিস জলবায়ু চুক্তির আশ্বাস পূরণে ব্যর্থ বিশ্ব নেতাদের এবারের প্রতিশ্রুতিও অবিশ্বাস্য। বিশ্ব নেতাদের মিথ্যা আশ্বাস নতুন কিছু নয়। 2009 সালে যখন 2020 সালের মধ্যে $100 বিলিয়ন প্রতিশ্রুতি দেওয়া হয়, তখন ওবামা ক্ষমতায় ছিলেন। এখন 2021, কোথায় সেই অর্থ? সেই আশ্বাস বাস্তবায়ন না করেই এবারের সম্মেলনে আবারও মিথ্যা প্রতিশ্রুতি দিতে এসেছেন। জলবায়ু সম্মেলনের 3টি প্রধান লক্ষ্য নিয়ে এখনো কোনো চুক্তি হয়নি। এখনো সমঝোতা হয়নি কার্বন বাণিজ্য ইস্যুতেও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে একদিনে করোনায় 5,000 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত 3,47,000। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 50,70,000 আর শনাক্ত হয়েছে 25,10,00,000-এরও বেশি। 24 ঘন্টায় সর্বোচ্চ 1,190 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়, সেখানে নতুন শনাক্ত প্রায় 40,000। সংক্রমণ নিয়ন্ত্রণে না এলেও সোমবার 9 দিনের লকডাউন শেষে অফিস আদালত খুলে দিয়েছে রুশ সরকার। এদিকে ভারতে তৈরি কোভ্যাক্সিন, চীনের সিনোভ্যাক এবং সিনোফার্ম টিকাপ্রাপ্তদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। নভেম্বরের 22 তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া এবং ভারতের পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেও জানায় তারা। ইনজুরিতে জেসন রয়ের বিশ্বকাপ শেষ। সেমিফাইনালের আগে ইনফর্ম ওপেনারকে হারিয়ে বিপাক ইংল্যান্ড। সুপার 12-এ নিজেদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় ব্যথা পান জেসন রয়। পরবর্তীতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। বের হওয়ার সময় মেডিকেল টিমের সহায়তা নিতে হয়েছিল। তখনই আঁচ করা যায় তার ইনজুরির অবস্থা। স্ক্যান রিপোর্টেও এসেছে দুঃসংবাদ। আসরের 5 ম্যাচে প্রায় 31 গড়ে 123 রান করেছেন জেসন রয়। এখন তার বদলি জেমস ভিন্স। আবুধাবিতে 10 নভেম্বর প্রথম সেমিতে ইংল্যান্ডের লড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে। শ্রীলঙ্কায় 4 জাতি ফুটবলে দ্বিতীয়বারের মতো পিছিয়ে গেল বাংলাদেশ সিশেলস ম্যাচ। ভারী বৃষ্টিতে গতদিন শেষ পর্যন্ত দুটো ম্যাচই ভেস্তে যায়। আজ বাংলাদেশের খেলা স্থগিত করলেও শ্রীলঙ্কা মালদ্বীপ অন্য ম্যাচটি হবে। গত কয়েকদিন ভারী বৃষ্টি চলছে শ্রীলঙ্কায়, ফলে মাঠ খেলার বেশ অনুপযুক্ত অবস্থায় আছে। ফলে একই দিন দুটো ম্যাচ হলে মাঠ পুরোপুরি নষ্ট হবে। বাংলাদেশ সিশেলস ম্যাচ স্থগিত হলেও নতুন তারিখ এখনও ঘোষণা করা হয়নি। আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক বার্সা তারকা জাভি হার্নান্দেজ। ফুটবলার ক্যারিয়ারে সোনালি সময় পার করা জাভি এবার ডাগ আউটও রাঙাতে প্রস্তুত। ড্র কিংবা হার না, জেতার লক্ষ্যে খেলার পরামর্শ নতুন কোচের। এ যেন বীর বেশে রাজপুত্রের প্রত্যাবর্তন। একসময় ন্যু ক্যাম্পের মাঝমাঠে দাপিয়ে বেড়ানো জাভি হার্নান্দেজের আবির্ভাব এবার বার্সেলোনার কোচ হিসেবে। স্বাভাবিকভাবেই সমর্থকদের আনন্দের মাত্রা দ্বিগুণ। প্রায় 10,000 ভক্তের সামনে বহুদিন পর নিজেও কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন 41 বছর বয়সী স্প্যানিশ। আমরাই বিশ্বের সেরা ক্লাব। ড্র কিংবা হার না, আমাদের জিততেই হবে। প্রতিপক্ষের সাথে লড়াই করে টিকে থাকতে হবে। সমস্যা উত্তরণে সবাইকে দ্বিগুণ চেষ্টা করতে হবে। মোটামুটি পারফরম্যান্স নয়, আমাদের সেরাটা দিতে হবে। দলের দুঃসময় বিশ্বকাপ জয়ী তারকার হাতেই গুরুদায়িত্ব দিয়েছেন বার্সা সভাপতি। কাতারের ক্লাব আল সাদকে এজন্য 5 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজও দিতে হয়েছে। বার্সেলোনার হয়ে রেকর্ড 779 ম্যাচে 4টি চ্যাম্পিয়ন্স লিগ ও 8টি লা লিগা সহ মোট 25টি শিরোপা জাভির ঝুলিতে। স্পেনের হয়েও 2010 বিশ্বকাপ ও 2টি ইউরো জয় করেছেন তিনি। 2015 সালে কাতালোনিয়া ছেড়ে আল সাদে পাড়ি জমান স্প্যানিশ মিডফিল্ডার রোনাল্ড কোম্যানের অব্যাহতিতে জাভি দলের কাণ্ডারি হয়ে ফেরেন। তবে ডাগ আউটে তার ফেরাটা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। লা লিগায় 12 ম্যাচে 4 জয় 5 হার
ও 3 ড্রয়ে চরম দুর্দশার মুখে স্প্যানিশ জায়ান্টরা। 16 পয়েন্ট নিয়ে আছে তালিকার 9ম স্থানে। চ্যাম্পিয়ন্স লিগেও নেই সুবিধাজনক অবস্থান। সেখান থেকে দলকে ছন্দে ফেরানোটা মোটেই সহজ হবে না। জাভির অধীনে আল সাদ কাতারের স্টার্স লিগ ও সুপার লিগ সহ জিতেছে বেশ কিছু শিরোপা। লিগে অপরাজিত আছে রেকর্ড 36 ম্যাচ। আগামী 21 নভেম্বর স্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে বার্সেলোনার কোচ হিসেবে শুরু হবে তার পথ চলা। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ দুপুরের আজকের আয়োজনে পর্যন্ত। আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ সবাইকে।